বাড়িতে এবং সুস্থ আছো। গতদিন যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সুকুমার রায়ের নোট বই, আর আজকে একটা অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের সবার কাছে বইটা এতক্ষণে বেরিয়ে গেছে। তো আমরা এখন প্রায় যে খবরটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও কোনো না কোনো জিনিস মানুষের চুরি হচ্ছে। তাদের চোর কেউ আছে যেটা পুলিশের ধরার প্রয়োজন, অবশ্যই তারা সচেষ্ট হচ্ছেন চোর ধরতে, কিন্তু চুরি যাচ্ছে কিছু না কিছু জিনিস। ঠিক তাই আজকেও আমরা তোমাদের ক্লাস 7-এর একটা পাঠ আছে মেঘচোর, অর্থাৎ বিভিন্ন রকম চোরের আমরা কথা জানি। অর্থাৎ কারো টাকা চুরি করে নিয়ে চলে গেল, কারো সবজি চুরি করে নিল, বিভিন্ন রকম আনুষঙ্গিক গয়নাগাটি এগুলো চুরি করে নিল। কিন্তু আজকে আমরা একটা মজার বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে মেঘচোর। মেঘচোর এই সুন্দর গল্পটা যিনি রচনা করেছেন তিনি হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তো সুনীল গঙ্গোপাধ্যায়কে আমরা নীল লোহিত বা নীল উপাধ্যায় বা সনাতন পাঠক এই সমস্ত নামেও তিনি বাংলা সাহিত্যে পরিচিত। সুনীল গঙ্গোপাধ্যায় এর কথাটা বলতে গেলে যে কথাটা প্রথম আসে, তিনি একজন কবি সুনীল গঙ্গোপাধ্যায়, বাংলা সাহিত্যের ইতিহাসে এক স্বনামধন্য। তার পাশাপাশি তিনি আমাদের কবিতার পাশাপাশি বিভিন্ন রকমের উপন্যাস এবং গল্প উপহার দিয়েছেন, যাতে আমাদের বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে, বাংলা সাহিত্যের পরিধি আরো বৃদ্ধি হয়েছে একমাত্র সুনীল গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন রকম লেখনের মাধ্যমে। তাহলে প্রথমে কি বললাম একটা কথা, যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কি নাম বা ছদ্মনামটা নাম তিনটি। একটা বললাম সনাতন পাঠক, একটা হচ্ছে নীল উপাধ্যায়, আর একটা হচ্ছে নীল। তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা বইটা আছে সেটা আছে, তোমাদের বিষয়টা আমি আগেই বললাম মেঘচোর। সেই মেঘচোর গল্পটা বের করলে শেষের দিকে দেখতে পাবে কবি পরিচিতি, সেটা একটু ভালোভাবে পড়বে, তাহলে আরো ভালোভাবে সুনীল গঙ্গোপাধ্যায়কে আমরা জানতে পারব। এবার বললাম মেঘচোর। তোমরা এ প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গল্পটা যখনই আমরা পড়ব তোমরা অবশ্যই বুঝতে পারবে যে গল্পটা কেমন। কল্পনা এবং বিজ্ঞান দুটোকে এমন ভাবে লেখক সুনিপুণ হাতে তৈরি করেছেন, এমনকি পাঠক সমাজকে উপহার দিয়েছেন এই গল্পটা, সেটা সত্যিই সমাদৃত। কি বলছি, বিজ্ঞান এবং কল্পনা, অর্থাৎ দুটোকে মিলে আমরা বলতে পারি মেঘচোর একটি কল্প বিজ্ঞান বিষয়ক গল্প। কল্প বিজ্ঞান বিষয়ক গল্প। আমরা এর আগে পাগলা গণেশ তোমাদেরকে আমি আলোচনা করেছিলাম, তোমাদের কাছে আমি আলোচনা করেছিলাম পাগলা গণেশ। ঠিক একই রকম ভাবে পাগলা গণেশও ছিল কল্প বিজ্ঞান বিষয়ক গল্প, অর্থাৎ কল্পনা এবং বিজ্ঞান যেখানে দুটোর মেলবন্ধন এত সুন্দরভাবে হয়েছে, সেই সমস্ত গল্পগুলোকে আমরা বলতে পারি কল্প বিজ্ঞান বিষয়ক গল্প। তো মেঘচোরও ঠিক একই রকম ভাবে কল্প বিজ্ঞান বিষয়ক একটি গল্প। এবার গল্পটা তো গল্পের এত সময় নেই যে পুরোটাকে আমি ভালোভাবে প্রতিটি শব্দ রিডিং করে করে বা বানান রিডিং করে করে পড়ে, তার অনেকটা সময় সাপেক্ষ। তাই তোমাদের কাছে আমি এই গল্পর সারাংশটা বা বিষয়বস্তুটা আলোচনা করছি, এমনকি তোমরা বাড়িতে ভালোভাবে পড়বে, যেহেতু গল্প অবশ্যই পড়তে ভালো লাগবে। তাহলে আমি এই গল্পটা একটু ছোট করেই বলা যায়, সারাংশটা বা বিষয়বস্তুটা যেটা তোমরা বুঝতে পারবে।
তাহলে এই গল্পে আমরা প্রথমেই পাচ্ছি, দেখো প্রথম লাইনে পুরন্দর চৌধুরী চোখ থেকে কালো চশমাটা খুলে ফেলে বললেন, অসীমা, এবার আমি তোমাকে এমন একটা দৃশ্য দেখাবো যা তোমার আগে পৃথিবীতে কেউ কখনো দেখে। তাহলে একটা নাম পেলাম পুরন্দর চৌধুরী। এই পুরন্দর চৌধুরী হচ্ছেন একজন বৃষ্টি বিজ্ঞানী। প্রথমে বলছি কল্প বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানটা অবশ্যই থাকবে। বিজ্ঞানী যারা গবেষণা করে তাদেরকে বিজ্ঞানী বলা হয়। তাহলে বৃষ্টি বিজ্ঞানী কি নাম পেলাম? পুরন্দর চৌধুরী, বয়স প্রায় 50। এই পুরন্দর চৌধুরী যেহেতু বৃষ্টি বিজ্ঞানী, তাই বৃষ্টি সংক্রান্ত তার গবেষণাটা চলবে। এমনকি তিনি খুব তাড়াতাড়ি সমস্ত মানুষের কাছে নিজের সুনামটা অর্জন করলেন। কিভাবে না, সাহারা নামক এক মরুভূমিতে 100 ইঞ্চিপাত বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সারা বিশ্বে আলোড়ন ফেলে দিলেন। এর জন্য তিনি যেমন প্রশংসাও পেলেন, তেমনি অনেকের কাছে নিন্দাও শুনতে হলো। কি বললাম না, বৃষ্টি বিজ্ঞানে পুরন্দর চৌধুরী কি করলেন? সাহারা মরুভূমিতে 100 ইঞ্চিপাত বৃষ্টিপাত ঘটালেন। এর ফলে কি হলো? তার যেমন সুনাম হলো, অন্যদিকে কিছু বদনামও কিন্তু তার এলো। কেন এলো বদনাম? তার কারণ পরে জানা গেল যে তিনি কোথাও এক মেঘ চুরি করে এনে তিনি এই বৃষ্টিপাতটা ঘটিয়েছেন। এমন সময়ে এক আলোচনা সভায় তাকে নিয়ে যখন শোরগোল শুরু হলো, তখন কার্পভ নামে আরো এক বিজ্ঞানীর সঙ্গে তার বচসার ফলে তিনি অজ্ঞান হয়ে গেলেন। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখনই তার জ্ঞান ফিরল, তখনই সে দেখতে পেল 27 বছরের এক কন্যা অসীমা। অসীমা হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একজন ছাত্র। তার সঙ্গে বোস্টন শহরে আবহাওয়া বিষয়ক আলোচনায় অসীমার সাথে পুরন্দর চৌধুরীর পরিচয়। এবং যেহেতু সে ঝামেলার জন্য অজ্ঞান হয়ে গেছিলেন, সেখানে অসীমা তাকে নিজ ভাইজির পরিচয় দিয়ে পুরন্দর চৌধুরীর কাছে থাকতে লাগলেন। যদি আমরা পরে জানতে পারি যে কার্পভের কন্যা হচ্ছে অসীমা। তো এইভাবে বোস্টন শহরে যখন তাদের আবহাওয়া নিয়ে আলোচনা চলছে, ঠিক এমন সময় অসীমা এবং পুরন্দর চৌধুরী, অর্থাৎ বলা যায় কাকা ভাই সম্পর্কটা খুব গাঢ়। এবার ঠিক এইভাবে তো চলছে, যেহেতু গল্পের মতো করে বলছি, প্রতিটি লাইন তো পড়ানো সম্ভব হচ্ছে না। তোমার বাড়িতে অবশ্যই দেখবে, কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবে। তো ওখানে কিছু দেখতে দেখতে আমরা দেখবি 51 পাতার শেষ দিকটা একটু দেখি। ঘুরতে ঘুরতে এখন এরা এসেছে আলাস্কার পাহাড়ে। অর্থাৎ তাদের সঙ্গে যখনই অসীমা এবং পুরন্দর চৌধুরী নিজেদের মধ্যে যখন সম্পর্কটা একটু গভীর হয়েছে, তখনই তারা এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশ ঘুরতে শুরু করেছে। অসীমা তার বাবা মায়ের সঙ্গে যেখানে থাকতো সেই জায়গাটা দেখা গেছে। সেখানে অবশ্য এক সীমাতে এগুলোর বদলে এখন বড় বড় এয়ার কন্ডিশন বাড়ি উঠেছে। পুরন্দর চৌধুরী বললেন, নিচের দিকে তাকিয়ে দেখো, ওটা কি দেখতে পাচ্ছ? অসীমা বলল, দেখতে পাচ্ছি একটা সোনালী রঙের পাহাড়। চূড়ায় বরফের উপর রোদ পড়েছে বলে সত্যি সোনার মতো ঝকঝক করছে। তাহলে কি, পাহাড়ে যে চূড়াটার উপর যখনই সুন্দর রোদের আলো পড়েছে, যেন মনে হচ্ছে কে এক যেন সোনার মুকুট পরিয়ে দিয়েছে। এটা লেখকের পাল্টানো। যে পাহাড়টার কথা হলো, সেই পাহাড়টার নাম কি না, মাউন্ট চেম্বারলিন। এই মেঘচোর পাঠটার শেষে কিছু টিকা আছে, দেখবে ওগুলো তোমরা অবশ্যই ভালোভাবে করবে। প্রতিটি টিকায় সুন্দর করে ভালোভাবে করবে। অনেকগুলো টিকা আছে। সাহারা মরুভূমি, রাষ্ট্রসংঘ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আলাস্কা এক্সিমো, ইগলু, বোস্টন, মাউন্ট চেম্বারলিন। তো মাউন্ট চেম্বারলিন পাহাড়টা যখনই বললাম, সেটা কি না, আলাস্কার ব্রুকস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 2749 মিটার। ঠিক আছে, কি না, মাউন্ট চেম্বারলিন। এবং কি সেখান থেকে তারা তার পাশে কুয়াশায় ঢাকা হ্রদ, তার নাম হচ্ছে শ্রেভার। শ্রেভার নামে একটা
হ্রদকেও তারা কিন্তু দেখতে পাবে। এই হ্রদটাকেও কিন্তু তারা দেখতে পাবে। এবার পুরন্দর চৌধুরী, যেহেতু বৃষ্টি বিজ্ঞানে আমরা আগেই বলেছি, তো পুরন্দর চৌধুরীর কাজ হচ্ছে এক জায়গাকার মেঘ সৃষ্টি করে অন্য জায়গায় বৃষ্টিপাত ঘটানো। যদিও এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ, কিন্তু তিনি করে চলেছেন। আমরা আগে ওই জন্য সাহিত্যিক চোর শব্দের ব্যবহার করি। চোর শব্দের কিন্তু সামাজিক সুকৃতি নয়, চৌর্যবৃত্তি সত্যি সেটা খুব খারাপ কাজ। ঠিক তেমনি মেঘ চোর কেন বলছে পুরন্দর চৌধুরীকে? কারণ তিনি এক জায়গাকার মেঘ চুরি করে নিয়ে আর এক জায়গায় বৃষ্টিপাত ঘটাচ্ছে। এমন সময় যারা যখন অসীমা এবং পুরন্দর চৌধুরী যখন বিমানে যাচ্ছেন, তখন বিশেষ এক ফাইবার গ্লাসের ভেতরে এক যন্ত্র বা একটা অ্যালয় বা বল অসীমাকে দেখায় পুরন্দর চৌধুরী। এমন কি সেই বলটা কি না মার্কেট, অর্থাৎ পারদ, তার পাশাপাশি আরো 11টি ধাতু নিয়ে ওই বলটা তৈরি করছে, ওই আলোয়টা তৈরি করছে, সংকর ধাতু দ্বারা। ওটার কাজ কি? সে যতটাই যখনই আসবে জলের সংস্পর্শে এসে সে কি করবে? তার তাপে সে জল বাষ্প হয়ে মেঘের সৃষ্টি করবে। এটাই হচ্ছে তার অত্যাবশ্যকীয় বা আশ্চর্য সে বল বা আলো, যেটার সাহায্যে পুরন্দর চৌধুরী কি করেন না এক জায়গাকার জল বাষ্প করে মেঘ তৈরি করে অন্য এক জায়গায় বৃষ্টিপাত করেন। এবার অসীমা, আগে বলেছিলাম ইতিহাসের ছাত্রী, তো বৃষ্টি বিজ্ঞানে পুরন্দর চৌধুরীর সংস্পর্শে এসে ভূগোলের বিষয়ে যেমন তার দক্ষ হয়ে ওঠে, তার পাশাপাশি তার কম্পিউটারে বিশেষ আগ্রহ কিন্তু লক্ষ্য করেছে। এমন সময় পুরন্দর চৌধুরী এবং অসীমা যখন যাচ্ছিল, তখন ওই শ্রীভার লেকের মধ্যে ওই বিশেষ আলোয়টা ফেলে সেখানকার জল বাষ্পীভূত করে অন্য জায়গায় বৃষ্টিপাত করানো, এইটাই হচ্ছে তার কাজ। যদিও যতটা পরিমাণ মেঘ সে সৃষ্টি করতে পারছে পুরন্দর চৌধুরী, ততটা পরিমাণ বৃষ্টি কিন্তু সে ঘটাতে পারছে না। এর পাশাপাশি তাদের কথাবার্তার মাধ্যমে সে আগে বলেছি কার্পবের সঙ্গে তার একটা ঝামেলায় সে অজ্ঞান হয়ে গেছিল। যে কোন ঝামেলা? যখনই কার্পব তাকে মেঘ চোর বলে সম্বোধন করেছিল অতত মানুষের সামনে, এমনকি সমস্ত রাষ্ট্রসংঘের সমস্ত দেশ একটা নতুন আইনে দাবি তুলেছিল যে এইভাবে যদি মেঘ চুরি করে অন্য জায়গায় বৃষ্টিপাত ঘটানো হয়, তাহলে অবশ্যই এক জায়গাকার বৃষ্টিপাতের ঘাটতি হবে এবং পরবর্তীকালে পৃথিবী এক মহা সর্বনাশের দিকে অগ্রসর হবে। এটা কিন্তু আমাদের একটা শিক্ষণীয় বিষয়। তাহলে এইভাবে তাদের কথাবার্তা চলতে যখন সে জানতে পারে অসীমা যে পুরন্দর চৌধুরী কার্পবের প্রতি প্রতিহিংসার কারণে এরকম একটা মারাত্মক ধারণা বা সিদ্ধান্ত নিয়েছে, তখনই সে দেখলো এটা বিপদ আসন্ন, নিজেদের পাশাপাশি সমগ্র পৃথিবী। তখন অসীমা সে বিশেষ বিমানে পরে যখনই পুরন্দর চৌধুরীর সঙ্গে যাচ্ছিল, সেই পুরন্দর চৌধুরীর কাছে যে বিশেষ সংকর ধাতু যাতে অ্যালয়টা রয়েছে সেটা কিনে। এমন সময়ে অসীমা বিশেষ বিমানটাকে নিয়ে মহাশূন্যের উপরে যায়। তখন অসীমা পুরন্দর চৌধুরীকে নিজের সত্যতার কথা বলে। কোন সত্যতা? যে সে অজ্ঞান হয়ে যাওয়ায় তাকে ভাইজির পরিচয় দিয়েছিল ঠিকই, কিন্তু আসলে সে কিন্তু পুরন্দর চৌধুরীর ভাইজি ছিল না। কে ছিল? না আরো এক বিজ্ঞানী কার্পভের মেয়ে বা কন্যা। এইটা তখনই দিল, তখনই পুরন্দর চৌধুরীর চোখ কিন্তু খুলে গেল। এমনকি যেহেতু অসীমা পৃথিবীকে বাঁচানোর প্রচেষ্টা করছে, সে চাইছে যে এইভাবে এক জায়গাকার মেঘ চুরি করে আরেক জায়গায় নিয়ে আসা মহা বিপদ, সে তখন কি করলো? মহাশূন্যে সে ওই বলটাকে ফেলে দিল। এমনকি যখনই সেই বিশেষ মার্কারের সাথে আরো 11টি ধাতুযুক্ত যে বলটা যখনই মহা শূন্যে ভাসতে লাগলো, সে কোনো মতে সেই সেভার লেক, এই যে সেভার হ্রদের কথা বলছি, এই হ্রদে কিন্তু জলে পড়ল। এমনকি সেখানে বৃষ্টিপাত যেহেতু পড়ল না,
অতএব সেখানকার জল যেমনকার তেমনই থাকলো, বাষ্প হলো না, বৃষ্টিপাত হলো না। এমনকি পুরন্দর চৌধুরী সমস্ত যে আশা, নিজের যে একটা খারাপ কাজ করে, অর্থাৎ এক জায়গাটা মেঘ চুরি করে আরেক জায়গায় বৃষ্টিপাত ঘটানো, এটা তো অবশ্যই একটা প্রকৃতি বিরুদ্ধ কাজ, তার মানে খারাপ কাজ। সেই খারাপ কাজের মাধ্যমে সে নিজেকে খ্যাতি অর্জন করতে পারবে, তার অভিমান। তখন কি করলো সে? অসীমার চাপে সেই বলটা তখন মহাশূন্য। এবার এইভাবেই মেঘ চোরের তকমা অবশ্যই পুরন্দর চৌধুরী পেল। কেন পেল না? এইভাবে যে কেন, যে এক জায়গাটা মেঘ চুরি করে এনে এই জন্য পুরন্দর চৌধুরীকে বলা হচ্ছে মেঘ চোর। তাই যদি আমরা নামকরণের দিকে দেখি, যদি গল্পটা শুনি, নামকরণ হচ্ছে একটা বিশেষ অঙ্গ সাহিত্যের ক্ষেত্রে। সেটা হচ্ছে যেটার নামের মাধ্যমে আমরা অনেকটা ধারণা, সেই গল্প বলো, সেই কবিতা বলো, সেই উপন্যাস বলো, অনেকটা ধারণা কিন্তু পেয়েছি। ঠিক তাই আমরা এই কল্পবিজ্ঞান বিষয়ে গল্প, কল্পনা এবং বিজ্ঞান, এক জায়গাকার মেঘ সৃষ্টি করে আরেক জায়গায় বৃষ্টিপাত, এটা একটা কল্পনাতীত ব্যাপার। কিন্তু আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো, এইভাবে বাষ্প, কিভাবে সূর্যের আলো যখনই জলের মধ্যে পড়ছে সেই জল বাষ্প হয়ে ওপর যাচ্ছে, মেঘের সৃষ্টি করছে, এগুলো কিন্তু সমস্ত কিছু বিজ্ঞানের বিষয়। বিজ্ঞান সেগুলো প্রমাণ দিয়ে আমাদের কাছে। তাই এইটা হচ্ছে বিজ্ঞানের বিষয়। তাহলে কল্পনা এবং বিজ্ঞান যখনই মিশে গেল তখন একটা কল্প বিজ্ঞান বিষয় গল্প বলতেই পারি অবশ্যই। তাহলে হ্যাঁ, আর তার পাশাপাশি মেঘ চোর নামটা কেন? তার কারণ হচ্ছে পুরন্দর চৌধুরীকে আমরা দেখছি কি এই গল্পে, সে কি করছে না, মেঘটাকে চুরি করছে, দিয়ে অন্য জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। অবশ্যই মেঘ চুরি যেহেতু করছে, তাই সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সুনীল গঙ্গোপাধ্যায়ের এই নামটা দেওয়া একদম সার্থক। তার পাশাপাশি এই পড়াটা তোমরা পড়বে, অনেকবার পড়বে, আর গল্প, আর কিছু কিছু লাইন দেখো, 56 পাতা একটা লাইন রয়েছে, প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন। তাহলে প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, অবশ্যই অপরাধ। যে কোনো রকম ভাবে আমরা কিন্তু প্রকৃতি ধ্বংস হচ্ছে সেটা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কারণে। আমরা এখন দেখছি বিভিন্ন রকম ভাবে দূষিত হচ্ছে বাতাস, দূষিত হচ্ছে মাটি, দূষিত হচ্ছে প্রকৃতি। তাহলে এইভাবে পৃথিবী কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু আমরা অপরাধ করছি। কিন্তু সেই অপরাধ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ পৃথিবীকে ধ্বংস করা একটা অপরাধ, সেটা আমরা কয়েকদিন আগে আমরা দেখেছিলাম উত্তরাখণ্ডে প্রবল বন্যা বা বিপর্যয় যেটা নেমে এসেছিল, সেটা কিন্তু প্রকৃতি বিরুদ্ধ কাজের ফলেই অনেকটা হয়েছিল। তার পাশাপাশি আমরা 57 পাতার দিকে যদি যাই, একদম শেষ লাইন, পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকবে। অসীমা যে কথাটা কি একটা দারুণ গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা কথা, পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকবে, অবশ্যই তাই। তাহলে এর মাধ্যমে আমরা শুধু পৃথিবীর জলকে বাঁচাতে পারছি। তাহলে পৃথিবীর জল যেমন আছে তেমন থাকবে, তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা আরেকটা শিক্ষা পাচ্ছি, আমাদের জল অপচয়ের বিষয়টার দিকে আমাদের একটু লক্ষ্য রাখতেই হবে। কি আমরা কোনো মতে আমাদের মাত্রাতিরিক্ত জল অপচয় করব না। আমাদের হয়তো অনেকে মনে হচ্ছে যে আমার বাড়িতে তো জল প্রচুর আছে, আমি একটু অপচয় করলে কোনো ব্যাপার না, যার বাড়িতে নেই। কিন্তু আমার বাড়িতে যে জলটা নিচে থেকে আসছে, দুদিন পরে যে আমার বাড়ি থেকেও যে নিচের জলটাই যে কমে যাচ্ছে, সেই ধারণাটা থেকে আমাদের, অর্থাৎ আমাদেরকে এটাও লক্ষ্য রাখতে হবে যে জল অপচয়টা যাতে বন্ধ হবে। এরকম অনেক ছোট্ট ছোট্ট সামাজিক বার্তাও কিন্তু লেখককে এই গল্পটা থেকে আমরা পাচ্ছি। তাই অসীমার কি আবদার বা আবেদন যে ওইভাবে নয়, এক জায়গাকার মেঘ সৃষ্টি করে চুরি করে এনে আরেক জায়গায় বৃষ্টিপাত ঘটিয়ে সেখানে যতটা মেঘ সৃষ্টি করলাম ততটা বৃষ্টিপাত হলো না, অতটা জল মানুষের কাজে লাগলো না, এইরকম করে না। আমরা যেখানকার জিনিস যেমন আছে, অর্থাৎ প্রকৃতি যেমন ভাবে যেখানে নিজেকে তার অপরূপ রূপ দিয়ে সাজিয়ে তুলেছে, সেখানটা ঠিক তেমন ভাবে দেখো, প্রকৃতিকে কোন রকম ভাবে ধ্বংস না করে আমরা যেন আমাদের এই পৃথিবীকে বাঁচাতে পারি। এটা একটা তোমাদের কাছে
আমার একটা আবেদন, এখানকার কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে দেব, তোমরা সেটা খাতায় অভ্যাস করবে। আর এখন কয়েকটা প্রশ্নের দিকে, একটা টিকাগুলো তো আগেই বলেছি, তোমরা একটু করবে, কবি পরিচিতিটা আলোচনা করবে, সন্ধিটা তোমাদের আমি ক্লাসে আলোচনা করেছি, অর্থাৎ সন্ধিটা করবে। এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে উপসর্গ। আমরা জানি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, তাছাড়া তোমাদেরকে আমি 20টা উপসর্গের আগে কথা বলছিলাম। প্র, পরা, অপসমনি, অবন, নির্দূর, বি, অধি, সুদ, পরিপতি, অপিয়তি, অপি, উপ, আ। এই যে 20টা উপসর্গ, এই উপসর্গটা কি না, যেটা শব্দের উপর আগে বসে, একটা শব্দের আগে বসে। ধরো এখানে একটা শব্দ আছে, কি জান, চেনা। চেনা হচ্ছে একটা শব্দ, ঠিক আছে? এই চেনা শব্দটার আগে আমি একটা অ যোগ করলাম, কি অ, ঠিক আছে? যখন এটাকে আমি যোগ করলাম, তখন আমরা নতুন ভাবে কি পেলাম, অচেনা। অচেনা, এই যে অচেনা শব্দটা পেলাম, তাহলে অচেনা শব্দের আগে অ নামক উপসর্গ। আগে হচ্ছে প্র, পরা, অপসমনি, অবন, নির্দূর, বি, অধি, সুদ, পরিপ্রতি, অপিয়তি, অপি, উপ, আ। এই যে অ, আ, অচেনা, এটা একটা আমাদের উপসর্গ। আমরা বলেছি আগে, বলেছি সংস্কৃত উপসর্গ আছে, বিদেশি উপসর্গ আছে, বাংলা উপসর্গ আছে। তারপর খাস, খবরের আগে আমরা খাস উপশব্দটা যোগ করব, দিয়ে হলো কি খাস খবর। এরকম ধরনের তিনের কিছু প্রশ্ন, নিচের শব্দগুলি ব্যবহৃত নর্থক উপসর্গগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো। অ দিয়ে অচেনা, নি দিয়ে নিখুঁত, বি দিয়ে বিদেশ, নি দিয়ে নিশ্চিত, বে দিয়ে বেকার, বেহিসাবি, অনেক কিছু। এগুলো একটা তোমাদের বিষয়। তাছাড়া আরো প্র, আ দিয়ে দেখো আলাপ, আ দিয়ে আলাপ, লাভের আগে আটা যোগ করবো। তারপর ধরো বিজ্ঞানে, প্রথমে বললাম বিজ্ঞান বা বিজ্ঞানী, তাহলে জ্ঞানের আগে বি, বিজ্ঞান মানে বিশেষ রূপে পাওয়া জ্ঞানটা হচ্ছে বিজ্ঞান, তাহলে এই টোটালটা মিলে হচ্ছে বিজ্ঞান হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা কিছু উপসর্গ কিন্তু এই গল্পটা যখনই পড়বো তখনই আমরা কিন্তু জানতে পারবো। তাছাড়াও 5 নম্বরে ওয়ালা যোগে কিছু শব্দ আমরা কিন্তু পাবো, যেমন বাড়িওয়ালা, ফলওয়ালা। বাড়িওয়ালা, ফলওয়ালা বলতে বাসনওয়ালা, এগুলো কথা বলতে বলতে বাসনওয়ালা থালা বাজায়, আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়ায়। যে বাসনওয়ালা, আতাওয়ালা, সুর করে হাত দিয়ে যায়, আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়ায়। যে বাসনওয়ালা, আতাওয়ালা, এই শব্দ ওয়ালা জাতীয় শব্দ। তার পাশে একটা দাঁড় আছে, দাঁড়। তাহলে জমি, জমি শব্দটা আমি ধরে বলছি, জমি, জমি বললাম, হ্যাঁ, তার সঙ্গে দাঁড় যোগ করে দিলাম, কি হলো জমিদার, জমি মালিক। তালুক, তালুকদার, তালুক, তালুক বললাম, তার সঙ্গে দাঁড় যোগ করে দিলাম, তালুকদার, তালুকদার সম্পর্ক। তাহলে তালুকদার, জমিদার, এগুলো পাচ্ছি। তাও সমার্থক শব্দ কয়েকটা রয়েছে, মানে সমার্থক, জব্দ, নাকাল, নিরুদ্দেশ, নিখোঁজ, কারবার মানে হচ্ছে ব্যবসা, লুপ্ত, লুপ্ত মানে হচ্ছে বিলীন হয়ে যাওয়া, নিখুঁত মানে হচ্ছে ত্রুটিহীন, কৃত্রিম মানে নকল, ধ্বংস, বিনাশ, শ্রদ্ধা, ভক্তি, অনুগ্রহ মানে দয়া, স্থির বা নিশ্চল। এরকম ধরনের কিছু কিছু শব্দার্থ আছে। তার পাশাপাশি কিছু প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে। আমি এখান থেকে বেছে কয়েকটা প্রশ্ন তোমাদের বাড়ির জন্য দেব, সেগুলো তোমরা সুন্দর করে বাংলা খাতায় অভ্যাস করবে, পরে সেটা চেক করে নেওয়া যাবে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ, বারংবার পড়বে, কোনো অসুবিধা থাকলে বলবে। ধন্যবাদ।